প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো নিয়েছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই দেশের স্বনামধন্য সুপার শপ ব্র্যান্ড মিনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। তারা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রতিষ্ঠানটি কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 11 জুন থেকে এই আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু এক পলকে দেখে নেব তাদের যে বিজ্ঞপ্তি রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে আসলে তারা কি বলছে এবং কি চেয়েছে। আমরা প্রতিষ্ঠানের নাম দেখছি মিনা বাজার, বিভাগের নাম কর্পোরেট সেলস অথবা B2B সেলস তারা বলে থাকে। পদের নাম দেখছি আমরা অ্যাকাউন্ট ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তারা বলছে যে 22 থেকে 35 বছর পর্যন্ত যারা চাকরি প্রার্থী আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে ঢাকা ধানমন্ডি। বেতনের কথা তারা উল্লেখ করেছে এখানে আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা তারা উল্লেখ করেছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি এবং মোবাইল বিল। অর্থাৎ যে বেতন রয়েছে নিয়ম কাঠামো অনুযায়ী, সেই বেতনের বাইরেও অন্যান্য যে সুবিধাগুলো দেখছি আমরা, সেখানে তারা এই বিষয়গুলো উল্লেখ করেছে। পরবর্তীতে দেখতে চাই আবেদনের যে নিয়ম রয়েছে, minabajaronline.com এই ওয়েবসাইটে গিয়ে তারা যারা চাকরি প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 30 জুন 2026। SMC এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অপারেশন বিভাগে প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, যেটি আসলে চুক্তিভিত্তিক একটি চাকরি। আমরা এই চাকরির বিজ্ঞাপনটি একটু দেখে আসতে চাই, তারা বিজ্ঞপ্তিতে কি বলছে এবং কি চেয়েছে। আমরা একটু দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম SMC এন্টারপ্রাইজ লিমিটেড, বিভাগের নাম ফিল্ড অপারেশন, চুক্তিভিত্তিক এটি, এবং পদের নাম প্রোগ্রাম অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম, যে চুক্তিভিত্তিক, যেটি আগেও বলছিলাম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা তারা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত যারা প্রার্থী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এটি নির্ধারণ করে দিয়েছে তারা 35 বছর পর্যন্ত। এবং কর্মস্থলের জায়গায় তারা বলছে যে কোনো জায়গায় কর্মস্থল হতে পারে, অর্থাৎ ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জেলায় হতে পারে। বেতনের ক্ষেত্রে তারা বলছে যে আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের যে ওয়েবসাইট রয়েছে www.smc/bd.org এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 24 জুন 2026। এ পর্যায়ে দেখব আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে 300 কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা একটু সেটি দেখতে চাই যে কিভাবে আবেদন করতে পারবেন আবেদন প্রার্থীরা। আবুল খায়ের গ্রুপ প্রতিষ্ঠানের নাম, পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ, পদ সংখ্যা 300টি। শিক্ষাগত যোগ্যতা তারা বলছে যে HSC পাস হলেই হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম। বয়স সীমা তারা নির্ধারণ করে দিয়েছে কমপক্ষে 18 বছর, অর্থাৎ একেবারে তরুণ যারা, একেবারে নতুন নিউ কামার, জাস্ট HSC পাস করেই এই চাকরিতে ঢোকার যে সুযোগ সেটি তারা দিচ্ছে। এবং প্রার্থীর ধরন আমরা দেখছি যে পুরুষ, অর্থাৎ আগেরগুলোতে আমরা দেখছিলাম যে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমরা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে দেখছি যে যারা পুরুষ প্রার্থী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ ঢাকা, ঢাকার বাইরে যে তাদের কার্যক্রম রয়েছে সেখানে হতে পারে এবং বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি আবুল খায়ের গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 29 জুন 2026। এ পর্যায়ে দেখে নেব একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLCতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখে নেব এক নজরে। বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC, বিভাগের নাম ব্রাঞ্চ ব্যাংকিং, পদের নাম রিলেশনশিপ অফিসার।
পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হচ্ছে যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে এবং প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 21 জুন 2026। দর্শক, চাকরির বাজারে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ তাসলিম আমিন শোভন, ডিরেক্টর অ্যান্ড সিইও ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। কথা বলবো তার সাথে। শোভন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনি ট্যুরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশেরও একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আমরা আজকে পর্যটন খাত নিয়ে কথা বলতে চাই। পর্যটন খাতের বর্তমান অবস্থা কেমন দেখছেন বাংলাদেশে, এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই যে ট্যুরিজম সেক্টর কি ভূমিকা রাখছে? বেসিক্যালি বাংলাদেশের এই সেক্টরটার যে পরিধি, সেই পরিধি অনুযায়ী আমাদের কর্মসংস্থান বা আমাদের যে কর্মস্থল, যে পরিমাণে ডিম্যান্ড, সেই পরিমাণে আসলে জনশক্তি কিন্তু আসলে নাই। এবং এইটিরই ধারাবাহিকতায় কিন্তু আমরা অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আমাদের একটি ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেই ট্রেনিং ইনস্টিটিউটটি কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিলের অথরাইজ, যেটি গভর্নমেন্ট অনুমোদিত। তো এটির থ্রুতেই কিন্তু আমরা আমাদের আপকামিং যে জেনারেশন আসছে তাদেরকে আমরা ট্রেন করছি এবং ট্রেনিংয়ের পরে তাদের অ্যাটাচমেন্টে পাঠাচ্ছি। সো একই সাময়িক সময়ে কিন্তু বাংলাদেশের যতগুলি ইউনিভার্সিটি আছে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টগুলির সাথে আমরা কিন্তু স্টুডেন্ট মানে স্কিল যারাই আছে তাদের সাথে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনের বিভিন্ন যেই ইভেন্টস বলেন, বিভিন্ন যেই অ্যাক্টিভিশনগুলি আছে, সেই জায়গাগুলিতেও ওদেরকে এঙ্গেজ করছি। দ্যাট ইজ অলসো কাইন্ড অফ বলা চলে অ্যাটাচমেন্ট। এবং আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সাথে এইভাবে কথা বলছি যে যখনই তারা তাদের পড়াশোনা শেষ করবে তখন তাদের কর্মস্থলের বা চাকরির ব্যবস্থা আমরা করে দেব। রাইট। একসময় তো এই সাবজেক্টটা ছিল না, এই বিষয়টা আপনি যেটি বললেন যে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা এখানে তরুণদের আগ্রহ কেমন দেখছেন? যারা পাশ করে বের হচ্ছে তাদেরকে আপনারা কোলাবোরেশন করছেন আপনাদের পক্ষ থেকে, সেই জায়গাটা কতটা স্মুথ, আরও কতটা স্মুথ হওয়া দরকার বলে মনে করেন সামনে আমাদের এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য? তবে একটা জিনিস দেখেন, আপনি যদি গত 5 বছর আগে যান তখন সংখ্যাটি অনেক কম ছিল। ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের সংখ্যা কিন্তু গ্রাজুয়ালি বেড়ে চলেছে। এখন অলমোস্ট প্রায় 19টির মতন ইউনিভার্সিটিতে চলে আসছে। ইভেন দো আমি রিসেন্টলি আই হ্যাড এ অপরচুনিটি টু হ্যাভ দ্যাট মিটিং অন নর্থ সাউথ ইউনিভার্সিটি। তারাও এখন ভাবছে, চিন্তা করছে যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট কীভাবে আমরা ওপেন করতে পারি। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি আছে। তো কেন তারা ভাবছে, তার কারণটা কিন্তু ডিম্যান্ড আছে। এখন যেটা দরকার বেসিক্যালি পরিধিটা, আমাদের মার্কেট সাইজটাও কিন্তু অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে সেই পরিমাণে স্কিল যে মানুষগুলি আসলে এই সেক্টরে আসার দরকার সেটা এখনও আমাদের অনেক বেশি প্রয়োজন, যার জন্য এখনো পরিপূর্ণ না, আসলেই না। আপনি নর্মালি চেইন হোটেলগুলি যদি চিন্তা করেন যে এখন পর্যন্ত জেনারেল ম্যানেজারগুলি কিন্তু আমরা কিন্তু বিদেশি নির্ভরের উপরে, যদিও তার কিন্তু একটি ব্রেক থ্রু হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম একটি জেনারেল ম্যানেজার আসছে কিন্তু বাংলাদেশ থেকে, যেটি ম্যারিওটেরই একজন, যিনি কিনা এখন দায়িত্বপ্রাপ্ত আমাদের রেনেসন্সে। তো ইটস অলরেডি স্টার্টেড। আই ডু বিলিভ যে ভবিষ্যতে আমাদের দেশের সন্তানরাই এই ইন্ডাস্ট্রি লিড করবে, সেটি জাস্ট সময়ের ব্যাপার আর কি। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি। একটি বিষয় জানতে চাই যে ট্যুরিজম সেক্টরের বিকাশে কি কি বাধা দেখতে পান আপনি? বাংলাদেশ তো অপার সৌন্দর্যের একটা দেশ, অনেকগুলো ট্যুরিজম স্পট আমাদের রয়েছে, সেগুলো কি যথাযথভাবে সেগুলো ইউটিলাইজ করা হচ্ছে কিনা? আসলে আমরা সবসময় বলার সময় তো বলি যে অপার সম্ভাবনাময় দেশ, এটা তো নো ডাউট। অফকোর্স সুজলা সুফলা এই সুন্দর বাংলাদেশ তো আসলে পৃথিবীর কোথায় আছে আমরা জানিও না। বাট আমাদের যেটি আমরা স্বাধীনতার পর থেকে যেটি দেখে আসছি তার ভেতরে হলো সরকারের কখনোই পর্যটন প্রায়োরিটিতে ছিল না। তো আই এম ভেরি অপটিমিস্টিক। আমি আশা করি যে আমাদের বর্তমান যেই
সরকার আসছেন, তার ম্যানিফেস্টোর ভেতরে আসলে পর্যটনটি রেখেছেন, কিন্তু যখন বাজেটটি দেখলাম, বাজেটটি দেখার পরে কিন্তু আবার সেই হতাশায় আবার চলে গেলাম যে এভিয়েশন আর ট্যুরিজমের যেই মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিটাও কিন্তু মনে করেন যে যখনই বাজেট আসে তার সিংহভাগ চলে যায় কিন্তু এভিয়েশন সেক্টরে। তো আমরা বলছি জিডিপিতে আমরা টার্গেট করছি যে আমরা 8 to 9 আমরা টার্গেট করছি, কিন্তু তার জন্য কিন্তু সে বাজেট বা সে প্ল্যান কোথায় আমাদের? তো সেই হতাশার জায়গাটা কিন্তু রয়েই যাচ্ছে। তার মানে এই ট্যুরিজম খাতের সুরক্ষা বা নিরাপত্তায় বাজেট আরো বাড়ানো দরকার। অবশ্যই, নো ডাউট, নো ডাউট। আপনাদের পক্ষ থেকে আপনারা কি করছেন? ট্যুরস অ্যাসোসিয়েশন, আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন থেকে আমরা কি করছি? আপনি আজকে যদি বাংলাদেশের পর্যটনের আপনি যত ইনফ্রাস্ট্রাকচার বলেন, যাবতীয় যা কিছুই দেখেন, আপনি কর্মস্থল দেখেন যে কত পরিমাণে মানুষ বা এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ, তার মোর দ্যান 95% ফ্রম প্রাইভেট সেক্টর। আজকে হোটেল বলেন, ইভেন দো এয়ারলাইন্স বলেন, ইভেন দো আজকে কর্মসংস্থান, ইয়াং জেনারেশনের যে মুভমেন্ট বলেন, নেক্সট জেনারেশন দেখেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কোভিডের পরে তাদের ইনভেস্টমেন্ট করে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন, আমরা তাদেরকে সাপোর্ট করছি, তাদেরকে গাইডলাইন দিচ্ছি, রুলস গভর্নমেন্টের সাথে সেই ফ্যাসিলিটেশনগুলি আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জায়গাগুলিতে আমরা চেষ্টা করছি কাজ করব। কিছু অনিয়মতান্ত্রিকভাবে হচ্ছে, সেগুলি আমরা সরকারের সাথে কিভাবে এটার রুলস অ্যান্ড রেজুলেশনের ভিতরে এনে আমরা করতে পারি এবং ভালোভাবে করা সম্ভব সেই জায়গাগুলিতে কাজ। অন্যান্য দেশের সাথে আমাদের পার্থক্যটা কোথায় দেখেন? পার্থক্য তো অনেক, আপনি শুরুতেই তো বললাম, যেমন মনে করেন আমি মনে করি যেটি একটি দেশের সরকারের পর্যটন যদি প্রায়োরিটিতে না থাকে তাহলে তো আসলে পর্যটনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমার ডোমেস্টিক না হচ্ছে, করোনার পরে দেখা যাচ্ছে যে আমার ডোমেস্টিক মুভমেন্ট বেড়েছে, কিন্তু আমার ফরেন ট্যুরিস্ট যেটি সব থেকে ইম্পর্টেন্ট দরকার, যে আমার ইনবাউন্ড ট্যুরিজমটা কি। তো ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে গ্লোবালি আমরা খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার গণ অভ্যুত্থান কিন্তু নেপালে হয়েছে, আমার গণ অভ্যুত্থান দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে হলো, কিন্তু আপনি দেখেন যে এত বড় একটা ডিজাস্টারের পরে গভর্নমেন্ট বিকাম মোর এগ্রেসিভ। তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আমরা কিন্তু পারিনি। এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছিল ওই দেশের সরকার প্রধানের প্রায়োরিটিতে রেখেছে ইনবাউন্ড ট্যুরিজম, এবং দেশের অর্থনীতি ঘুরবার জন্য আপনি দেখা যাচ্ছে আরএমজি সেক্টরকে আমরা সবসময় প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু একটি জিনিস চিন্তা করে দেখেন, আরএমজি সেক্টরের আমরা যেই রেমিটেন্স আর্ন করি তার সিংহভাগ চলে যায় এক্সপোর্টে, রাইট? ওকে, আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর এসে আরও কিছু আলোচনা করব। দর্শক, আমরা চাকরির বাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ তাসলিম আমিন শোভন। আমরা কথা বলছিলাম তার সাথে। এ পর্যায়ে আবারও একটু ফিরতে চাই আপনার কাছে। আমরা তো আমাদের পর্যটন শিল্পের বিকাশ বা সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আপনি টোয়াবের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সামনে টোয়াবের নির্বাচনও আছে আমরা জানি। তো এই দায়িত্বগুলো যে অবস্থায় আছেন এখন, আপনারা দায়িত্ব পেলে নতুন করে বাংলাদেশের পর্যটনের বিকাশে কি ভূমিকা রাখবেন বা কি করতে চান? একটি বিষয় হলো যে দেখেন, আজকে আমাদের অ্যাসোসিয়েশনের সৃষ্টি রেজিস্টার যাই বলেন অলমোস্ট 40 ইয়ার্স, কিন্তু এর যে কর্মকাণ্ড বা যে দায়িত্বগুলি ছিল, আমরা আসলে ইন্ডাস্ট্রির জন্য যেটি করবার অনেক বেশি দরকার সেই জায়গাগুলিতে আসলে সঠিকভাবে আমরা কাজ করতে পারিনি। বিশেষ করে বেশ গত কয়েক বছরের চিত্র যদি ধরি, ওভারঅল দেশের সিচুয়েশন বলেন সব কিছু মিলিয়ে। বাট আমি যদি নির্বাচিত হই তাহলে আমার সর্বপ্রথম যেটি আমি বলতে চাই সেটি হলো যে অবশ্যই আমাদের গভর্নমেন্টের সাথে যেই সম্পর্ক ডেভেলপ করার দরকার, আমাদের আসলে সেই জায়গাটিতে খুবই চমৎকারভাবে আমাদের যেই ইন্ডাস্ট্রি ক্রাইসিস বা যেই ডিমান্ডগুলি আছে সেগুলি কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সরকারের সাথে, সেটি করাটা খুবই জরুরি। অনিয়মতান্ত্রিক অনেক কিছু হচ্ছে যেটা গভর্নমেন্ট বা আমাদের ডোমেস্টিকের যেই জায়গাগুলিতে, সেই জায়গাগুলির ক্ষেত্রে আমাদের আসলে প্রান্তিক যেই জায়গাগুলি সেই জায়গাগুলিতে আসলে গুছিয়ে আনাটা খুব জরুরি। তার সাথে হলো আমরা ব্যাংকিং সেক্টরে আসলে আমরা দেখা যায় যে নতুন যারা ব্যবসায় আসছে, যে তরুণ প্রজন্ম বা আমাদের এই ইন্ডাস্ট্রির অনেকেই ব্যাংকিং খাতে কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা পাই না,
কিন্তু কেন পাই না? আপনি এরকম একটি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি কিন্তু পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি, আপনি সেটা এয়ারলাইন্স বলেন, হোটেল বলেন, ট্যুরিজম বলেন, তো আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে যেই পরিমাণে ক্রাইসিস বা প্রবলেম আছে, এইটির আমরা ধরে ধরে খুব বেশি কাজ করার দরকার নাই। আমি যদি আই ডু বিলিভ, আমার মনে হয় 7 থেকে 8টি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি সেটিই জন্য। আমার ডোমেস্টিকে মনে করেন এয়ারলাইন্সের ক্ষেত্রে ফুয়েলের যে প্রাইস বা যেই এক্স্যাক্টলি, এবং যে প্রাইস, যেই সাপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পাচ্ছে, কিন্তু আমরা মানে ডোমেস্টিকের ক্ষেত্রে এয়ারলাইন্স গভর্নমেন্টের থেকে আমরা এই সাপোর্ট পাই না, ওয়াইরাজ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে দে আর গেটিং দ্যাট সাপোর্ট। তো এই ধরনের অনেক রকম ক্রাইসিস আছে। আপনি সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, সুন্দরবন বলেন, যোগাযোগ ব্যবস্থাও তো অনেক ধরনের অনুন্নত, আর এটি এমন একটা সেক্টর যে আমাদের মনে করেন ইন্টার মিনিস্ট্রিয়াল যে রিলেশন, সেই জায়গাটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে কিন্তু আমাদের এটার সাথে সম্পৃক্ততা, কিন্তু এই সম্পৃক্ততার ক্ষেত্রে কি হয়, ট্যুরিজমটা হারিয়ে যায় যখন প্রায়োরিটিতে অলওয়েজ এভিয়েশন থাকে। কেননা এভিয়েশন তো অনেক বড় একটা সেক্টর। তো আমার বা আমাদের সংগঠন বা আমাদের ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরের ডিমান্ড কিন্তু একটি, পর্যটনকে যদি বিকাশিত করতে হয় বহির্বিশ্বে, বা এটার ইনফ্রাস্ট্রাকচার যদি আরও বৃহৎ আকারে করতে হয়, সর্বপ্রথম মিনিস্ট্রিকে সেপারেট করা উচিত। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের টোয়াবেরই কিন্তু আন্দোলনের ফসল, কিন্তু এই জায়গাটিতে যখনই কেউ আসেন দায়িত্বপ্রাপ্ত, সে শুধুমাত্র 2 বছরের জন্য আসেন, উনি একটি প্ল্যান করতে করতে ওনার ট্রান্সফার হয়ে যায়। এভাবে 2010 সাল থেকে আমরা দেখে আসছি, কিন্তু যার কারণে কিন্তু এটা কোনোভাবেই আর এগোচ্ছে না। দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা। এক্স্যাক্টলি, আমার মাস্টার প্ল্যানের গল্প তো আমরা শুনতে শুনতে টায়ার্ড, কিন্তু সেটির এখন পর্যন্ত বাস্তবায়ন দেখতে পেলাম না। আর পর্যটন ট্যুরিজম বোর্ডের ক্ষেত্রে যেটি দরকার, সেটি হলো প্রাইভেট সেক্টর থেকে দীর্ঘমেয়াদী কাউকে আসলে দায়িত্ব দেওয়া, তাহলেই আস্তে আস্তে যাবে। আর সে সাথে বলবো যে অবশ্যই মাস্টার প্ল্যানের সাথে আমাদের বাজেটটি অনেক ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ শোভন ভাই, খুব কম সময়ে অনেক ফলপ্রসূ আলোচনা করেছেন। নিশ্চয়ই আমরা আগামীতে আরও আলোচনা করব। বাংলাদেশের পর্যটন এগিয়ে যাক, ট্যুরিজম খাত কর্মসংস্থান তৈরিতে আরও বেশি বেশি ভূমিকা রাখুক, এটি আমরা সবাই চাই।